আসসালামু আলাইকুম। বাংলাদেশিরা ভারতীয়দেরকে কেন ঘৃণা করে? টপিকটা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা ভারতীয়দেরকে কেন ঘৃণা করে। তার কিছু কারণ আমি ব্যাখ্যা করছি। আমি 1971 সালের আগে যখন ইস্ট পাকিস্তান ছিল, তখনও কিন্তু বাংলাদেশের মানুষরা, তখন আমরা ইস্ট পাকিস্তান ছিলাম, ইস্ট পাকিস্তানের মানুষরা তখন ভারতীয়দেরকে পছন্দ করতো না। এরপরে পাকিস্তানিদের শোষণ, নির্যাতন, এগুলির কারণে আমরা পাকিস্তান থেকে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। কিন্তু সেই 1971 সালের 16 ডিসেম্বর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ভারতীয়রা বাংলাদেশকে বিভিন্নভাবে শোষণ করেছে। ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে শোষণ করেছে তখন থেকে। এবং শুধু শোষণ না, তারা আমাদেরকে একটি পরাধীন দেশ মনে করত। এটা তাদের একটা অঙ্গরাজ্য, তাদের কথায় আমাদের চলতে হবে, তাদেরকে ট্রানজিট দিতে হয়, তাদেরকে আমাদের বন্দর দিয়ে দিতে হয়, বন্দরে ফ্রি তারা নিয়ে আসবে, জিনিস এনে তাদের পশ্চিমবাংলায় এবং সেমি সিস্টারে ঢুকাবে। এভাবে শোষণ নির্যাতন করে আসছে এবং বিনিময়ে আমাদেরকে দিয়েছে জিরো এবং দিয়েছে ফেলানির মতো অসংখ্য হাজারো ফেলানির হত্যাকাণ্ড বর্ডারে। একটা আন্তর্জাতিক আইন আছে, গুলি করে মানুষ তো মারতে পারে না, গুলি করে মানুষ মারা জানে। যদি কোনো কেউ ইলিগ্যালভাবে বর্ডার ক্রস করে, তখন তাকে নিয়ম হচ্ছে তাকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা। তখন আইনের নিয়মে চলবে, কি করবে না করবে, এবং আইনের ইয়েতে তখন বাংলাদেশকে অবহিত করবে যে আপনার নাগরিক আমাদের এখানে ধরা পড়েছে, আমাদের এই আইনের মধ্যে চলে আসছে। তখন দুই সরকারের মধ্যে একটা কথোপকথন হয়ে বুঝে যাবে কি হবে। এইভাবে না করে আমাদেরকে প্রচুর হত্যাকাণ্ড করেছে। ফেলানিটা তো খুবই নৃশংস, হত্যা করে লাশটা কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছিল। তো তারা মনে করেছিল তাদের এই দিন তাদের সবসময় চলবে, তাদের সেবাদাসী। শেখ হাসিনার পতনের পরে 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে ঢাকা গিয়ে দিল্লির বুকে গিয়ে নদীর বুকে আশ্রয় গ্রহণ করেছে, এখন অবধি সেখানে আছে। তো ভারত কিন্তু আমাদের সাথে, ভারতে একটা বন্দি প্রত্যাপন চুক্তি আছে। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশে একটা ডিমান্ড আছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি দেশসম্মত খালি হত্যা মামলা আছে, মোট 200-র উপরেও মামলা আছে, বিভিন্ন হত্যা, তারপর লুট, মানি লন্ডারিং, টাকা পাচার, এই ধরনের। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা পুরো পরিবার, বোনের পরিবার এবং আত্মীয় স্বজন এবং মুজিবের যত আত্মীয় স্বজন আছে সবগুলো, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, এই পার্লামেন্ট মেম্বার, সবার বিরুদ্ধে এরকম টাকা পাচার এবং খুনের আছে ম্যাক্সিমাম। তো বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে শেখ হাসিনা এই চুক্তিটা করেছিল ভারতের সাথে। শেখ হাসিনা বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে শেখ হাসিনা অনুপ চেটিয়া ও পরেশ শাহকে কিন্তু ফেরত দিয়েছিল ভারতকে। আমাদের কোর্টে এখন ডিমান্ড করছে শেখ হাসিনাকে কোর্টে হাজির করার জন্য সরকারের কাছে। সরকার সেটা লিখিতভাবে চিঠি জানিয়ে দিয়েছে ভারতকে এবং 2বার জানিয়েছে লিখিতভাবে এবং মৌখিকভাবেও জানিয়েছে, কিন্তু ভারত এগুলি কোনো গায়ে মাখছে না। তো এই সমস্ত কিছু মানুষের মধ্যে একটা হত্যাকারী মহিলা, তার বিচার হতে পারবে না, সে কোনো ভারতের নাগরিক না। ভারতের ভিতরে শেখ হাসিনার বিপক্ষে জনমত প্রচুর গঠন হয়ে গেছে এবং মানুষ চাচ্ছে না শেখ হাসিনাকে ভারতে রাখতে। বেশিরভাগ মানুষ চাচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য, কিন্তু মোদি এখনও রেখে দিয়েছে। মোদি শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনাকে দিয়ে নানা রকম অডিও ট্যাপ ছেড়ে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। আর আমাদের এখানে খালি সংখ্যালঘু নির্যাতন। চিন্ময় দাসকে দিয়েও ইসকন মামলা সাজাতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। সংখ্যালঘু নির্যাতনে ব্যর্থ হয়েছে
কোনো কিছুই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে পেরে উঠছে না, বরং বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। আমাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে, ইভেন চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমাদেরকে। চিকিৎসা ভিসা তো বন্ধ করতে পারে না, চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে। অপরদিকে চীন আমাদের জন্য চিকিৎসা ভিসা এবং সব ধরনের ভিসা খুলে দিয়েছে, একদিনের মধ্যে ভিসা পাওয়া যাবে। 3টা হাসপাতাল কুমিংয়ে রেডি করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। পাকিস্তানও আমাদেরকে, ভারত আমাদেরকে খাবার সামগ্রী, তেল, তারপর এদিকে আলু, পেঁয়াজ এগুলো রপ্তানি বন্ধ করে দিয়েছে। পক্ষান্তরে পাকিস্তান আমাদেরকে এগুলি দিয়েছে, রপ্তানি করেছে পাকিস্তান আলু, পেঁয়াজ, এবং আফগানিস্তান থেকে খোরমা নিয়ে আসছে এইবার রোজার মধ্যে। অন্য ভারত আমাদেরকে বন্ধ করে দিয়ে আমাদেরকে ভোগে মারবে বলছে, কিন্তু আমরা গত লাস্টবার শেখ হাসিনার সময়ে, গত বছর, এই বছরে আগের বছর রোজার সময় আমরা পেঁয়াজ কিনেছি 120 টাকা, 140 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি। আর এবার পেঁয়াজ কিনেছি আমরা 30 টাকা করে রোজাতে। আলু কিনেছি 25 টাকা করে, 20 টাকা 25 টাকার মধ্যে ছিল আলু। এই হলো ইয়ে। তো মানুষের ক্ষোভের কারণ স্বাভাবিক হবে, ভারত কিছুতেই চাচ্ছে না বাংলাদেশ মাথা তুলে উপরের দিকে উঠুক। এদিকে আবার ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল হঠাৎ, কথা নাই বার্তা নাই, আমাদেরকে চাপে ফেলার জন্য। এখন আল্লাহর কী রহমত, আমরা ডাইরেক্ট এখন বাংলাদেশ থেকে ডাইরেক্ট রপ্তানি করবে ইয়েতে, বিদেশে। এবং শ্রীলঙ্কাতে আমাদের গার্মেন্টসের এক্সপোর্ট মাল যাবে শ্রীলঙ্কা এবং অন্যান্য জায়গায় যাবে, সেখান থেকে কার্গো প্লেনে চলে যাবে। আর সরকারের আমাদের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন সাহেব বলেছেন যে কার্গো শিপে আমাদের এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করা হবে। তো যা হোক, ভারত আমাদেরকে যতই চাপে ফেলার চেষ্টা করছে, ভারত এখন সুষ্ঠু নির্বাচন, তাড়াতাড়ি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ফেলা তুলছে। আমি ভারতকে প্রশ্ন তুলছে যে 15 বছর যে শেখ হাসিনা ইলেকশন করে নাই, ইলেকশনের নামে ডামি প্রার্থী দিয়েছে, দিনের ভোট রাত্রে করেছে একবার, এক টাইমে ডামি প্রার্থী দিয়ে জিতেছে, এক টাইমে দিনের ভোট রাত্রে করে জিতেছে, এক টাইমে ভোট কারচুপি করে জিতেছে। প্রত্যেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের হাত ছিল এবং ভারত সহযোগিতা করেছে। তখন কোথায় ছিল তোমার ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন? তখন কোথায় ছিল তোমার? হ্যাঁ, ইউনূস সাহেবকে সহ্য করতে পারছো না। ইউনূস সাহেব থাকলে তোমরা কথা বলবে না, নরেন্দ্র মোদী ইউনূস সাহেব থাকলে কথা বলবে না। ইয়েতে থাইল্যান্ডে কেমনে কথা বললেন নরেন্দ্র মোদী? বসেছিল তো ইউনূস সাহেব যাওয়ার জন্য, হ্যাঁ, ঠেলার নাম বাবাজি এটা। তো সেটা এই কারণে ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু এখনও নেই, ভবিষ্যতে বন্ধু হবে না। আর আমাদের সব কিছু, ইউনূস সাহেব কিছু কথা বলেছিলেন বাংলাদেশে যে ভারত আমাদের শক্তিশালী, প্রতিবেশী শক্তি, চীন আমাদের প্রতিবেশী শক্তিশালী, তারা উপরের দিকে উঠলে, অর্থনৈতিক শক্তিতে তারা উপর দিকে বলিয়ে নিয়ে উঠলে আমরাও তাদের টানের চোটে উঠে যাব। এটা ব্যবসায়িক কথাবার্তা বলেছেন। আর নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি, নেপালের সাথে কোনো সমুদ্র নেই, ঠিক একেবারে ভুটানের সাথে সমুদ্র নাই, 7 সিস্টারের সাথে কোনো সমুদ্র নেই। এখানে বলছে যে নেপাল, ভারত যদি চিকেন নেক করিডোরে আমাদের 20 কিলোমিটার যদি আসা যাওয়ার জন্য মাল আদান প্রদান, এক্সপোর্ট করার জন্য নেপালে, অথবা নেপাল থেকে মাল বাংলাদেশে আসার জন্য যদি একটা রাস্তা দেয়, তাইলে ভারতেরও লাভ হবে, নেপালেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, ভারতেরও লাভ হবে। কারণ এই ট্রান্সপোর্ট ভারতের উপর দিয়ে আসবে, ভারতের পরিবহন ব্যবহার ভারতে একটা লাভ পাবে। তো এগুলা কোনো যুদ্ধের কথা বলে নাই। ঠিক একইভাবে 7 সিস্টারের কথা বলে। 7 সিস্টার একটা ল্যান্ডলক কান্ট্রি, তার সাথে সমুদ্র দেখা নাই। তাকে যদি ব্যবসা করতে হয়, তাহলে আমাদের বাংলাদেশের ভিতর, বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে, আমাদের সমুদ্র ব্যবহার করে তাকে ব্যবসা করতে হবে। ওইখান থেকে মাল এক্সপোর্ট করতে পারবে এবং বাইরে থেকে আমাদের বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভিতর দিয়ে 7 সিস্টারের মাল এনে তারা ব্যবহার করতে পারবে। আর আমরাও 7 সিস্টারে এক্সপোর্ট করতে পারবো, 7 সিস্টার থেকেও ভারতীয় পণ্য আমাদের দেশে আসতে পারবে। এখানে কোনো যুদ্ধের কোনো কথা বলে নাই। কিন্তু এই মুখ খাইয়া, গরুর মুখ খাইয়া নরেন্দ্র মোদী, চাওয়ালা মোদী, আমরা ইউনূস সাহেব বলেন একটা কথা, এইটারে তারা বলে আরেকটা কথা। তারা আসলে কি এত বড় একটা দেশ, তাদের মধ্যে কি শিক্ষিত লোকের এরকম অভাব? হ্যাঁ, তারা যদি সাংবাদিকতা করে, এইভাবে যদি ডাল সাংবাদিকতা করে, তাদেরকে কে বিশ্বাস করবে?
এই জন্য বাংলাদেশের মানুষ ভারতকে বিশ্বাস করবে না, ভারতকে পছন্দ করে না, ভবিষ্যতেও করবে না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।